ডক্টর অনামিকা গোস্বামী, ডক্টর সঞ্জিতা মগ এবং ডক্টর সৌমিক দাস। ডক্টর অনামিকা গোস্বামী, ডক্টর সঞ্জিতা মগ এবং ডক্টর সৌমিক দাস। ডক্টর অভিজিৎ দেববর্মা, ডক্টর প্রসেনজিৎ দাস, ডক্টর সুদেষ্ণা নাথ। ডক্টর প্রসেনজিৎ দাস son of শ্রী সত্যরঞ্জন দাস। ডক্টর অভিজিৎ দেববর্মা, ডক্টর প্রসেনজিৎ দাস, ডক্টর সুদেষ্ণা নাথ। ডক্টর পরশমণি রিয়াং, ডক্টর অরিন্দম রায়, ডক্টর অমিত দাস। ডক্টর পরশমণি রিয়াং, ডক্টর অরিন্দম রায়, ডক্টর অমিত দাস। ডক্টর অম্বিকা দেববর্মা, ডক্টর দেবশ্রী দাস, ডক্টর সায়ন্তন রুদ্রপাল। ডক্টর অম্বিকা দেববর্মা, ডক্টর দেবশ্রী দাস, ডক্টর সায়ন্তন রুদ্রপাল। ডক্টর গৌরব দাস, ডক্টর তন্ময় দাস, ডক্টর গৌরব দাস এবং ডক্টর তন্ময় দাস। যারা উপস্থিত থাকতে পারেননি অথচ অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদের নামগুলো আমি বলছি। ডক্টর প্রণব ভৌমিক, son of শ্রী সুব্রত ভৌমিক। ডক্টর প্রণব ভৌমিক, son of শ্রী সুব্রত ভৌমিক। ডক্টর দেবরাজ ভৌমিক, son of শ্রী হরিপদ ভৌমিক।
ডক্টর দেবরাজ ভৌমিক, son of শ্রী হরিপদ ভৌমিক, এবং ডক্টর অভিষেক চক্রবর্তী, son of শ্রী অনুপম চক্রবর্তী। ডক্টর অভিষেক চক্রবর্তী, son of শ্রী অনুপম চক্রবর্তী। ডক্টর সুব্রত চৌধুরী, son of শ্রী দীপক চৌধুরী। ডক্টর সপ্তদীপা দাস, daughter of শ্রী সমীরণ দাস। ডক্টর সুব্রত চৌধুরী, son of শ্রী দীপক চৌধুরী এবং ডক্টর সপ্তদীপা দাস, daughter of শ্রী সমীরণ দাস। ডক্টর অন্তর্লীনা ভট্টাচার্য, daughter of শ্রী অশোক ভট্টাচার্য। ডক্টর অন্তর্লীনা ভট্টাচার্য, daughter of শ্রী অশোক ভট্টাচার্য। ডক্টর বন্দিশিখা শিরকার, daughter of শ্রী সুশান্ত শিরকার। ডক্টর বন্দিশিখা শিরকার, daughter of শ্রী সুশান্ত শিরকার। ডক্টর অন্তর্লীনা রায়, daughter of শ্রী অসীম রায়। ডক্টর অন্তর্লীনা রায়, daughter of শ্রী অসীম রায়। Dr. William Rian, son of Sri Khirod Rian. Dr. William Rian, son of Sri Khirod Rian. এবং সবশেষে ডক্টর প্রসেনজিৎ দাস, son of শ্রী হরিদাস দাস। ডক্টর প্রসেনজিৎ দাস, son of শ্রী হরিদাস দাস। আমাদের সুযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শেষ হলো। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে প্রজ্ঞা ভবনে যে ৪৫ জন স্পেশালিস্ট মেডিকেল অফিসারের যে নিয়োগপত্রের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি হেলথ শ্রী কিরণ গিত্তাজি, সাজু আহেদ এমডি হ্যানেচেন, শ্রী রাজীব দত্ত এডিশনাল সেক্রেটারি, প্রফেসর ডক্টর তপন মজুমদার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, প্রফেসর ডক্টর এইচ পি শর্মা
ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর রঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। তাছাড়া অফ ডায়াস আমার সামনে অফিসার্স ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান নিউলি যাদেরকে আজকে স্পেশালিস্ট হিসাবে অফার দেওয়া হয়েছে, মেডিকেল অফিসার্স, স্পেশালিস্টগণ এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার্স এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য সিনিয়র জুনিয়র ডক্টরস, ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রায়ই আমার এখানে যারা বিধায়করা আছেন, মাননীয় বিধায়করা প্রায়ই বলেন আমার এখানে স্পেশালিস্ট দিতে হবে, প্রায়ই আসে, কিন্তু আমাদের কাছে স্পেশালিস্টের সংখ্যা খুব কম ছিল। একবার এক জায়গা থেকে আরেক জায়গায় দিই, দেওয়ার পরে আবার ডেপুটেশন আরেক জায়গায় দিই, এরকম একটা মানে কি বলবো, এই ধরনের খেলা আমাদের করতে হতো। কিছু করার নেই, 3 দিন ওই জায়গায়, আবার 2 দিন বাদে আরেক জায়গায়, এই অবস্থার মধ্যে আমাদের চলতে হতো। কিন্তু আমার মনে হয় যে 170-র পরে আমরা টিপিএসসির কাছে আমরা চেয়েছিলাম স্পেশালিস্টের জন্য, কিন্তু মাত্র 45 ক্যান্ডিডেট আমরা পেয়েছি। একটু আগে আমার সাথে সেক্রেটারি সাহেবের কথা হচ্ছিল যে আমরা আবার আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমরা, কারণ এর মধ্যে বাই দিস টাইম যা শুনলাম অনেকে স্পেশালিস্ট যারা পাশ করে গেছে, কাজে ওই জায়গাটাও আমরা ফিল আপ করে নেব। কাজে যে আবদারটা বা যে ডিমান্ডটা আসতো বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছে, আমার মনে হয় ওনাদের এখন সময় এসছে, ওনাদের যে সমস্যায়, ওনাদেরও সমস্যা থাকে, তো সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বলে আমি আশা করছি। আমি সর্বপ্রথম যারা আজকে অফার নিয়েছেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন করতে চাই, কারণ এখন ওনাদের জীবন কিন্তু শুরু হয়েছে। এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন, কিন্তু মাঝখানে কিন্তু ততটা হয়তো বা সময় পায়নি যে চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিত থাকার, কিন্তু এখন প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়ে গেল। আমি জানি না আবার সুপার স্পেশালিস্ট করলে আবার আরেক সমস্যা। 10 বছর যদি নর্মাল ওয়েতে যদি কেউ সুপার স্পেশালিস্ট অবধি করতে চায় তাহলে 10 ইয়ার্স লাগে। এর জন্য অনেকে ডাক্তারি পড়াতেও চায় না আজকাল। গার্জিয়ানরা বলে যে এত দরকার নেই, ইঞ্জিনিয়ারিং করবো বা যথেষ্ট। কিন্তু তারপরেও ডাক্তাররা সফট টার্গেট, আমরা সবাই জানি। তো এর মধ্যেও যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করেন, তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম এলএমপি, লাইসেন্সিয়াল মেডিকেল প্র্যাকটিশনার, এলএমএফ, লাইসেন্সিয়াল মেডিকেল ফ্যাকাল্টি, এই ধরনের ডিগ্রি নিয়ে বহু ডাক্তার যারা এখন তো এই পৃথিবীতে নেই, এবং তারা যে কাজ মানুষের জন্য যে সেবা করেছেন এখনো মানুষ কিন্তু তাদের স্মরণ করে। সব কাজ করতো ওরা, ছোটখাটো সার্জারি পর্যন্ত ওনারা করতেন। এরপরে আসলো এমবি, তারপর দেখা গেল কেউ এলএমএফ এলএমপির কাছে যান না, আবার ওই যে আপনার ডাক্তারের যে ফিসটা সেটা এলএমএফ এলএমপি একটু কম ছিল, এমবি যে আসছে তার ফিটা বেশি, তো অনেকে পয়সার কারণে এলএমএফ এলএমপি কে দেখাতো। তো এমবির তখন রমরম অবস্থা, বহু ডাক্তারবাবুদের নামের সাথেই ওনার যে সারনেম কিন্তু ভুলে গেছে, ডাক্তারের নাম দিয়ে এমুক এমবি সবাই জানতো ত্রিপুরাতে, এখানে বলার অপেক্ষা রাখেন, আমি নাম বলতে চাই না। তো এমুক এমবি মানে বড় ডাক্তার, তারপরে হয়ে গেল এমবি বিএস, আবার আরম্ভ হলো যে নাও ইউ আর অলসো কোয়ালিফাইড টু ডু সার্জারি, মানে এটা নিয়ে যখন কথাবার্তা অলমোস্ট ইট ইজ সেম, এমবি এন্ড এমবিবিএস আর সেম। তো আস্তে আস্তে করে কিভাবে সময় পরিবর্তন হচ্ছে, আজকে সেই জায়গায় বলা হচ্ছে পেশেন্টের ডিমান্ড, মানুষের ডিমান্ড কোন জায়গায় চলে গেছে এখন, অনেক আশার মাত্রাটা কিন্তু অনেক উপরে চলে গেছে। এখন বলছে যে না, আমাদের স্পেশালিস্ট লাগবে। তো স্পেশালিস্টের এখন আজকে এখানে 45 জনকে আমরা দিলাম,
তো এখন অনেকে যায় যে এমডিএমএস থাকলে চলবে না, এখন ডিএম লাগবে বা এমসিএইচ লাগবে, ওই সব ডাক্তারদের কাছে যেতে হবে, মানে শেষ নেই। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আজকে দেখুন, আমাদের কটা সিট ছিল আগে, আমরা যখন একেবারেই ছোট দাদাদের দেখতাম মাত্র কটা, 3টা সিট, 5টা সিট, ক্যান্ডিডেট 3 জন, এরকমও দিন গেছে। 5টা সিট এমবিবিএস, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 3 জন। তখন ইঞ্জিনিয়ারিং এর সাংঘাতিক মানে ছিল, খুব মানুষ এটা লুক্রেটিভ মনে করতো, সেখানে যেত। আস্তে আস্তে করে বাড়লো, কিছু কিছু, বেশিরভাগই দিল্লি থেকে আমাদের জন্য কোটা থাকতো, মেডিকেল কলেজ ছিল না। আজকে সেই জায়গায় আমাদের 400 এমবিবিএস সিট ত্রিপুরাতে হচ্ছে, 3টে 4টে 5টা সিট, সেখানে এমবিবিএস এর সিট 400। পোস্ট গ্রাজুয়েশনের সিট আমাদের এখন প্রায় 89 হয়ে গেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, টিএমসিতেও হয়েছে। সব মিলে একটা ভালো সংখ্যায় আজকে। একজন আমাকে বলছিল আমি টিএমসি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, হয়তো আমাদের স্টুডেন্টই হবে। তো সেই জায়গায় আজকে আস্তে আস্তে করে আমাদের এখানে আমি চেষ্টা করছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, যাতে এখানে সুপার স্পেশালিটিও আমরা স্টার্ট করব আগামী দিনে, করতে হবে আমাদের। এবং এনএমসির সাথে আমাদের কথাবার্তা চলছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে সিটের সংখ্যা সেটাকে 100-এর মতো আমরা বাড়ানোর জন্য মোরাললেস সেরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি। তাহলে এই গভর্নমেন্ট 2018-তে আসার পর আজকে আমরা দেখছি সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একদিকে ম্যান পাওয়ারও বাড়াচ্ছি, শুধু ডাক্তার না, ডাক্তারের সাথে যে আদার যে স্টাফ আছে তাদেরকেও আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তাদেরকেও অফার দিচ্ছি, যাতে শুধু ডাক্তারের একার পক্ষে কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা কোনো অবশ্যই চালানো যাবে না। কাজেই সাইড বাই সাইড তারাও যাতে মানে তাদের ডিমান্ড বা আমাদের ডিমান্ড অনুসারে তাদের যাতে দেওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে টিপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে আমি বলবো, এখানে কিছুদিন আগে জেনারেল মেডিকেল যে অফিসার তাদেরকে নেওয়ার বেলে অনেকে অনেক কটূক্তি করেছে। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোনো ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে, 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়, নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে। তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না আজকে ভাইবা বলছি, এবং থিওরি নিয়ে। তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমরা গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়, এটা একটা গ্রেড। এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে। এখানে তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, তা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে, আসলে গ্রেড দেওয়া হচ্ছে।
তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে, সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়। ভালো স্টুডেন্ট, এক তো 12 ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়ার। কাজেই এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়। আজকে এখানে 400টা সিট আমাদের এমবিবিএস এর হয়েছে। বিডিএস এর বেলায় আমরা এখানে ডেন্টাল কলেজ খুলেছি, 50টা সিট ছিল, এখন 63। আগে একটা সিট আসতো ডেন্টালে বিডিএস, আর সেই জায়গায় 63। এমডিএসও হবে আগামী দিন। আমরা চেষ্টা করছি। এখানে বিএসসি নার্সিং এর একটা সিট আসতো আমাদের সময়, একজন বিএসসি নার্সিং এ চান্স পেয়েছে, মানে বিরাট বিষয়। সেই জায়গায় আজকে 50 সিট নিয়ে আমরা বিএসসি নার্সিং গভর্নমেন্ট লেভেলে করছি, প্রাইভেটে তো করছি, অনেকগুলো খুলে গেছে এখানে। এখানে আপনাদের যে জিএনএম এএনএম কোর্সের জন্য এতগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়েও কিন্তু অনেকগুলো কলেজ এখানে ইনস্টিটিউশন খুলেছে এখানে। কারণ আমরা চাই যে আমাদের শুধু ত্রিপুরার যে ডিমান্ড আছে সেটা তো ফুলফিল করবে, বাইরেও কিন্তু এদের সুযোগ করছে। এরকমও দেখা গেছে জাপানের, খুব সম্ভব আমার এখানে এসেছিল একটা মেয়ে বা একটা ছেলে, ওরা কিন্তু বাইরেও গিয়ে ভালো একটা অফার নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে। আগে আমরা এখানে নার্সিং অফিসার যারা আছে তাদের কিন্তু আমাদের এখানে খুব খামতি ছিল, বাইরের থেকে আসতো। আমাদের মণিপুর থেকে প্রচুর এখানে নার্সিং স্টাফ আমাদের এখানে এসছে। আমাদের নার্সিং স্টাফের বিরাট একটা ঘাটতি ছিল। সেই জায়গায় এইগুলো যখন এসছে, আমাদের সেই ঘাটতি আগামী দিনে পূরণ হবে। কারণ আমরাও তো ইনস্টিটিউশন আরো বাড়াচ্ছি এখানে। এখানে যেহেতু ইনস্টিটিউশন বাড়ছে, তো সেখানেও গিয়ে ওদের অ্যাবজর্ব হচ্ছে এখানে। আমি একটা কথাই বলবো, যারা আজকে অফার পেয়েছেন, একটু মানে মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে, তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে। আমাদের নিউজ পেপারে আমরা প্রায়শই দেখি। কিন্তু আমি বলবো যে একটু মানুষের সাথে একটু কথা বলবেন, আর সময়ের যে কাজ আপনাকে যে টাইম দিয়েছে টাইমের মধ্যে কাজ করা। আমরা প্রায়শই বিষয় নিয়ে আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর লেভেলে এবং সবাই এনএচএম এর যারা আছে ওনাদের সাথে আমরা যখনই বিভিন্ন বিষয়ে যখন আসে আমাদের কাছে, আমরা এই কথাগুলো বলি। একটা বিষয় আমি দৈনিক একটা পত্রিকার মধ্যে আমি দেখেছিলাম যে, আর এখন তো এই যে ফটো তোলা, সবার কাছে সবাই ফটো তুলতে পারে, এখন তো আর সেই ফ্লাড লাইট নিয়ে ফটো তোলার কোনো দরকার লাগে না, সবার কাছে ফটো আছে। যে একজন যে সিকিউরিটি গার্ড হসপিটাল রুমে একজন ইয়ের ভিতরে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি কারণে ঢুকলো। আমাদের কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু আমাদের হেল্প করে, ইট ইজ গুড। আমি জিজ্ঞেস করার পরে বলল যে ও যখন অনেক সময় পেশেন্ট যখন আসে তখন ওকে ধরে ঢুকাবার জন্য অনেক সময় একটু ধরুন না করে ওকেও যেহেতু বাইরে আছে ওই হেল্প করার জন্য ও ভিতরে ঢুকেছে। তাই বললাম ঠিক আছে, কিন্তু ফটোটা তুলেছে তো হাত দিয়েছে মেশিনে, কাজে বি কেয়ারফুল। এগুলো এখন খুব সেন্সিটিভ ইস্যু, আর ডাক্তারদের বেলায় তো ভেরি সেন্সিটিভ ম্যাটার্স এখন। তো সেই জায়গাগুলো দেখার জন্য ওনাদের কোনো অবস্থায় বলবে না আমরা কিন্তু ভিতরে উই আর নট অ্যালাউড। তো এইগুলো যেহেতু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে আছে, আমরাও কিন্তু সেইভাবে সচেতন হই এবং এতে কিন্তু আমাদেরও লাভ। প্রতিদিন আমি নিউজ পেপারগুলো দেখি, পড়ি এবং নিজেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় সিএমওই হোক ডিএমই হোক, ইভেন আমি সেক্রেটারি মহোদয়কে ফোন করি যে এরকম একটা ঘটনা হয়েছে, স্নেক বাইটের একটা ঘটনা হয়েছিল, তো এটা নিয়েও আমি বললাম যে কি বিষয় হয়েছে। তো আমরা এরকম না আনদেখা করি না, সব জিনিসেই মানে ইম্পর্টেন্স দেই। আর সেই জায়গায় ডাক্তারবাবুদের আমি বলবো যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে, তো মানুষের আসলে ওই জায়গাটার মধ্যে আমার ডিউটিটা প্রপারলি আমি করছি কিনা। আই এম নট এ পোস্টম্যান, খালি রেফার করে দিলাম বাস আমি বেঁচে গেলাম।
আমার যেহেতু ইচ্ছে করলে বহু কাজ, আমরা ইচ্ছে করলে যে জায়গায় পোস্টিং হোক একটু সাহস নিয়ে করলে সেই কাজটা আমি করতে পারি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, কারণ পেশেন্ট পার্টির চাপ থাকাতে অনেক সময় বলে এখান থেকে রেফার করে দিলে আমি বেঁচে গেলাম, এর থেকে নিজের যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু নষ্ট হয়। যে আমি একটু রিস্ক নিয়ে আমি যদি কাজটা করি তাহলে ওইখানকার লোকেরও কিন্তু ওয়ার্ড অফ মাউথ হবে, মানুষ বলবে আরে ওই ডাক্তারবাবু খুব ভালো কাজ করেন, যাও ওখানে। এটার থেকেও আমরা সরে যাই। এক তো পিএসসি থেকে আপনার চলে আসে সাব ডিভিশনাল যে আমাদের হসপিটালগুলো আছে সেখান থেকেও চলে যায় ডিস্ট্রিক্ট থেকে আবার চলে আসে। তো এই যে রেফারেলের যে বিষয়, যতক্ষণ ধরে রেফারেল যেখানে একদম মানে দরকার সেখানে করাটা বাঞ্ছনীয়। নিজের উপর একটু রেসপন্সিবিলিটিটা নিতে হবে। যারা আজকে এখানে মানে অফার পেয়েছে ওনারা তো জয়েন করবেন। সেখানে এই যে বাইরে যাদের একটু আগে বললেন যে আমাদের সেক্রেটারি মহোদয় বিভিন্ন জায়গায় ওনাদের পোস্টিং দিচ্ছে, সেখানে পোস্টিং পাওয়াতে ওর মধ্যে অনেক বেশি তার ম্যাচুরিটি কিন্তু অনেক ডেভেলপ করবে। খালি ডিগ্রি পেলেই আমি যে সব শিখে গেলাম এরকম তো না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়নের একটা বিষয় উনি বলছেন, যে এমপ্লয়াবিলিটির যে বিষয়, যে আমি যে কাজে আমি পেয়েছি কিন্তু আমার মধ্যে আরো বেশি করে দক্ষতা উন্নয়ন করতে হবে। আমরা সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি সুপার স্পেশালিটির আমার এখানে প্রায়শই আসে অনেক পেশেন্ট, বলছে আমি তো বাইরে চলে যাচ্ছি, কেন এখানে দেখিয়েছেন? বলে হ্যাঁ দেখিয়েছি। তো আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর হেলথ এবং অন্যান্যদের আমি বলেছি যারা আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে যে উনাদেরকে বলুন, উনারা সুপার স্পেশালিস্ট হয়েছেন, তাহলে কাজটা যদি বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে। আমি বলছি উনাদেরকে দরকার পড়লে এই যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো, বা বাইরের থেকে যারা আরো সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোক তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি। কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ, এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমরা এইগুলোর দিকে নজর রাখছি। কিন্তু এটা তো সরকার মানে কি, সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারের চলে এসছে, এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে। তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো, ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন, তো আপনারা করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা, পত্রিকার মাধ্যমে বলছে সরকারের কি অবস্থা দেখুন, চাঁদার জুলুম হচ্ছে, তা আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। তো কেন আপনারা এই কাজটা করেন? যে সরকারকে যদি বাঁচাতে হয়, আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু মর্মস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করেন মানুষের সাথে, কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পার্টি। এবং নিজের মধ্যে কিন্তু সব আছে, এক্সপার্টাইজ আমার কাছে আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেটস। এখন সেটাকে আরো বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে। খালি মানে গতানুগতিকভাবে আমি খালি প্র্যাকটিস করলাম, প্রাইভেট প্র্যাকটিস করলাম, পয়সা ইম্পর্টেন্ট, নিজের কোয়ালিটি জীবনও বাড়বে না। আমি এরকমও সার্জেন দেখেছি, নাম বলবো না, আমি এমুক সার্জেন ভালো সার্জারি করে, যদি করে ভালো সার্জারি, কিন্তু উনার পোস্টিং থেকে সারা জীবন দেখে দেখে সার্জারি করো, এরকমও আমি ডাক্তার দেখেছি। এবং একদম প্রফেসর পর্যন্ত হয়েছে, কারণ তার তো খালি থিওরি পড়ানো, আর তো কোনো কাজ নেই, কিন্তু সার্জারি করেনি। তো এই ক্লাবটা কি এরকম? আমার কাছে খবর আছে এরকম। বাট হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, হি ওয়াজ এ ভেরি গুড সার্জন, কিন্তু ওই কাউন্সিলিং করে সার্জন, এই কাউন্সিলিং এর দরকার নেই। আমার চাই যে অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ার্ডস। কাজেই এই জায়গার মধ্যে আমি মনে হয় যে আমাদের টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা সুপার স্পেশালিটি এখানে শুরু করলাম, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আগামী দিন মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলছি,
যে কি করে আমাদের এখানে যে আমাদের যে বিভিন্ন যে অঙ্গ স্থাপন হবে তার বিষয়ে আমরা সেখানে ওদের সাথে আমরা মুভ করেছি এখানে। তো আমরা আস্তে আস্তে করে চাইছি যে এখানে আমাদের এই ধরনের ব্যবস্থা আমাদের আসুক, এবং আমি আশা করি যে আমরা যেভাবে কাজ করছি আপনাদের সহায়তায় স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে উন্নয়ন হবে। এবং আপনারা দেখুন, যেমন আইন শৃঙ্খলা নিয়ে খুব হইচই হয়, ডাটা বলছে আমাদের 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3rd পজিশন। এখন ডাটা বলছে যে ত্রিপুরা আজকে 3 ভাগের থেকে 1 ভাগ চলে এসছে এখন রেফারের কেস। তাহলে কি দাঁড়ালো? এটা তো মিথ্যা না। অর্থাৎ মানুষ বাইরে যাওয়ার যে আগে একটা রেফার করার যে আমরাও চাইছি যে এতে এটা আরো নিচে নামানো যায়। তো এই ডাটা বলছে যে আমাদের প্রপার আমরা যে কাজটা করছি ঠিকভাবে আমরা কাজ করছি। আর কাজ করতে গেলে যদি কোনো ভুলভ্রান্তি না হয় তাহলে বুঝতে হবে যে আমি কাজই করছি না। কাজ না করলে ভুলই হবে না। তো এই জায়গার মধ্যে এই ভুলভ্রান্তি ধরিয়ে যারা দেয় আমরা সেইভাবে শুধরানোর চেষ্টা করছি। 100% আমরা সব ঠিক করব সেটা কোনোদিনই সম্ভব নয়, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে এটা যেটা বললেন যে কয়েকটা দেশের এত নাম করা ছোট ছোট দেশ তারা কিন্তু আজকে হেলথ সেক্টরে অনেক নাম করেছে, কিন্তু আমরা কিন্তু প্রমাণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে করোনার সময় আপনারাই যেভাবে করোনাকে মোকাবেলা করেছেন। ত্রিপুরা কিন্তু ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার স্টেট ছিল ওই সময়, যেভাবে করোনাকে আমরা প্রতিহত করেছি। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ভাববো যে না ওইখানে পাঠিয়ে দিই? আমি আমার প্রফেসর থেকে যে শিখেছি, যে কলেজ থেকে, ওনার উপরেই এখনো আমি ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি প্রোডাক্ট আমি হলাম? এই যে ইউ শুড বি হোস্ট অন ইউর সেলফ, সেটা যদি হয় তাহলে আমাদের সরকারের পক্ষে অনেক সুবিধা হবে। আমরাও কোনো পেশেন্টকে বলবো যে যান, ওই ডাক্তারবাবু আছে, উনি ভালো ডাক্তার, ওখানে যান, কাজ করবে। এখানে আমি যা দেখলাম অর্থোপেডিক্সের এখানে সুপার স্পেশালিস্ট পেয়েছেন, অবস গাইনিতে বেশি সংখ্যা, যার ডিমান্ড বাইরের থেকে বেশি আছে। মেডিসিনেও আমি দেখলাম, ফিজিক্যাল মেডিসিনও দেখলাম এখানে অনেকগুলো এসছে। তো সব মিলিয়ে মেডিসিনের ডাক্তার আমাদের বিশেষ করে বেশি দরকার। তো সব মিলিয়ে আগামী দিন যে আমরা যে ঘাটতিগুলো সেটা পূরণ হবে, এবং আপনাদের যে এবার নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে আপনারা জয়েন করবেন, আপনাদের ভবিষ্যৎ সুগম হোক, সুন্দর হোক, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই মহামূল্যবান বক্তব্যের জন্য। এবারে ধন্যবাদ